প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, নিরাপদে আছো। যাই হোক, আমি তাহমিনা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, চলে আসলাম তোমাদের অনলাইন ক্লাস নিতে। আমি আজকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে ব্যবস্থাপনার টুকিটাকি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এর মধ্যে অনেকে বুক লিস্ট চেয়েছো বা কোন রাইটারের বই কিনবে এগুলা জানতে চেয়েছো। যাই হোক, তোমরা নিজেরাই এতদিনে বুঝতে পেরেছো। তোমরা নিজেরা দেখবে যে কোন রাইটারের বই তোমাদের কাছে ভালো লাগে। তবে আমরা খালেকুজ্জামানের বই পড়তে বলি। তারপর হচ্ছে তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? খালেকুজ্জামান স্যারের বই, তারপর হচ্ছে কমার্স পাবলিকেশনস এর বই আছে, আরো বিভিন্ন ধরনের অক্ষরপত্র আছে। যেটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা সেই বই ফলো করবে, সেই রাইটারের বই ফলো করবে। যাই হোক, গত ক্লাসে আমি আহ, হচ্ছে তোমাদের ব্যবস্থাপনার কাকে বলে, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ এবং ব্যবস্থাপনার যেই কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে দ্বিতীয় পত্রের আর কি কি টপিকস তোমাদের আলোচনা হয়েছে আমি জানি না, অন্য টিচাররা। যাই হোক, আজকে আমি ব্যবস্থাপনার যে কাজগুলো, ব্যবস্থাপনার কাজের আর যে শ্রেণীবিন্যাস, ব্যবস্থাপনার কাজগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। ব্যবস্থাপনার কাজের যেই প্রকারভেদ, ব্যবস্থাপনার কাজ গুলো কি, মূলত ব্যবস্থাপনা কি সেটা তোমরা আমি গত ক্লাসে বলেছিলাম যে ব্যবস্থাপনা হচ্ছে আসলে এমন একটি কাজ যে অনেকে অনেকভাবে বলেছেন। ব্যবস্থাপনা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপায় উপকরণগুলো সঠিকভাবে পরিচালনা করার একটি প্রক্রিয়া। অন্যভাবে অনেকে বলেন যে ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি কৌশল। আর আমরা এভাবে অনেক মনীষী এভাবেও বলেছেন ব্যবস্থাপনা হচ্ছে যে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের সমষ্টি। তাহলে ব্যবস্থাপনাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। ব্যবস্থাপনা ছাড়া আসলে যে কোনো প্রতিষ্ঠানের কোনো কাজে করা যায় না। প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলো, পারিবারিক ক্ষেত্রে বলে, ব্যবস্থাপনা এমন একটি বিষয় যে আমরা ওই যে গ্রিক দার্শনিক বলেছিলেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়। ব্যবস্থাপনার সার্বজনীনতা বিষয়ে তিনি বলেছেন ব্যবস্থাপনার সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য, অর্থাৎ ব্যবস্থাপনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে সুন্দরভাবে করা সম্ভব নয়। তাহলে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা বিষয় যে যার মাধ্যমে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পাদন করা যায়। তাহলে ব্যবস্থাপনার যে কাজগুলো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, ব্যবস্থাপনার কাজ কেউ কেউ বলেছেন 5টি, কেউ বলেছেন 6টি, কেউ বলেছেন 7টি। আমরা যে আলোচনা করব 7টি কাজ নিয়ে আলোচনা করব। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। আজকে যে এর আগে আমি যে তোমাদের যে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আমাদের একজন টিচার আলোচনা করেছিলেন, তাই আমি আজকে আর নীতিগুলো আলোচনা করব না। নীতি কি? নীতি হচ্ছে আসলে এমন কিছু সাধারণ নির্দেশিকা যা সত্য বলে গ্রহণযোগ্য। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো, ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি FW টেইলর। তারপরে হচ্ছে যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলর, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। এই হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন গবেষণা, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা করে ব্যবস্থাপনার উন্নয়নে তিনি কি 14টি নীতি দিয়েছেন। কতটি নীতি? 14টি নীতি দিয়েছেন, যেগুলো তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে অলরেডি। যাই হোক, আজকে আমি যে ব্যবস্থাপনার কাজগুলো আছে সেই কাজগুলোর প্রথম যেই কাজটি
ব্যবস্থাপনার প্রথম কাজ এবং যেটাকে আমরা মৌলিক কাজ এবং সকল কাজের ভিত্তি হিসেবে ধরতে পারি সেটা হচ্ছে কি পরিকল্পনা বা প্ল্যানিং নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ, মৌলিক কাজ এবং সকল কাজের ভিত্তি হচ্ছে কি পরিকল্পনা। তাহলে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে পরিকল্পনা। এখন আসো যে পরিকল্পনাটা কি। পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে আমরা কি বলি পরিকল্পনা বলি, অর্থাৎ কোনো কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকেই বলা হবে কি পরিকল্পনা। মানে হচ্ছে তুমি যে কোনো কাজ যে গতকালকে তুমি আজকের জন্য যে কাজের জন্য চিন্তা ভাবনা করছো, আজকে তোমাদের যে মনে করো তোমাদের আজকে ক্লাস আছে, কি ক্লাস হবে, কে ক্লাস নিবে এবং তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা, তো আজকের জন্য গতকালকে তোমরা যে চিন্তা ভাবনা করেছো সেটাও কিন্তু এক ধরনের পরিকল্পনা। তাহলে পরিকল্পনা হচ্ছে কি কোনো কাজের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকেই বলা হবে কি পরিকল্পনা। এভাবেও আমরা বলতে পারি যে কোনো কাজ কখন করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে এবং কত সময়ের মধ্যে সম্পাদন করা হবে সেটাকেই বলা হবে কি তা পূর্বে নির্ধারণ করে রাখা হচ্ছে কি পরিকল্পনা। তাহলে এই পরিকল্পনা যথাযথ পরিকল্পনা যদি সঠিকভাবে করা না হয় তাহলে কোনো কাজে সঠিকভাবে সম্পাদন করা যাবে না। তাই পরিকল্পনা অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। যে কোনো কার্য সম্পাদনের জন্য আমাদেরকে কি আগে থেকে যে চিন্তা ভাবনা করে করা হয় বা কোনো কাজের যে পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র দাঁড় করানো হয় সেটাই হচ্ছে কি পরিকল্পনা। এখন এই পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যে পরিকল্পনা হচ্ছে কি ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান করা। তারপরে হচ্ছে এটাও বলতে পারি যে পরিকল্পনা হচ্ছে চিন্তন ও মনন প্রক্রিয়া, যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে আমরা ঠিক করে রাখি। তারপর হচ্ছে পরিকল্পনার যে মুখ্যতা বা প্রাথমিকতা, কারণ কেন বলা হচ্ছে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ, মৌলিক কাজ এবং সকল কাজের ভিত্তি। এবং পরিকল্পনাকে তথ্য নির্ভরশীলতা বলা হয়। তথ্য নির্ভরশীলতা, কেননা অতীতকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। অতীতকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না বা ভবিষ্যৎ চিন্তা করা যায় না অতীতকে বাদ দিয়ে। সেক্ষেত্রে পরিকল্পনাকে আমরা বলি কি তথ্য নির্ভরশীলতা। পরিকল্পনা প্রণয়নে সবসময় কি করতে হয়, অতীতে কি ঘটেছে তা মূল্যায়ন করতে হয় এবং এই জন্য বিভিন্ন বিষয়ে আমাদেরকে কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে এবং তা বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য কার্যক্রম নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে তথ্য সংগ্রহ করি সেটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নয়, বাইরের বিষয় এখানে জড়িত থাকে। তাই বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে আমরা কি করে থাকি, ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন করে থাকি। তাই বলা হচ্ছে কি পরিকল্পনা একটি তথ্য নির্ভরশীল এবং যে পরিকল্পনা যেটা বললাম যে প্রাথমিকতা বা মুখ্যতা, যেটা হচ্ছে কি যে পরিকল্পনা সকল কাজের ভিত্তি বা মৌলিক কাজ, প্রাথমিক কাজ এবং পরিকল্পনা কি চিন্তন ও মনন প্রক্রিয়া। তাহলে আজকে আসো আমাদের যে আলোচনার বিষয়গুলো, মূল আলোচনায় আমরা চলে যাই। কি কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে। তোমাদের যে টপিকস গুলো পরিকল্পনা সম্পর্কে ধারণা, তারপরে হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ এবং পরিকল্পনা প্রণয়নের ধাপ, এই টপিকস গুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা যারা আছো সবাই তোমাদের রোল নাম্বার নাম উল্লেখ করবা। দেখো আজকে আমাদের আলোচনায় থাকছে হচ্ছে যে পরিকল্পনার ধারণা, পরিকল্পনা প্রণয়নের ধাপ বা বিভিন্ন পদক্ষেপ, তারপরে হচ্ছে পরিকল্পনার যে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ, যেটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আলোচনা করছি যে পরিকল্পনা, সেটা আমি তোমাদেরকে বলেই ফেলছি যে পরিকল্পনা হচ্ছে কোনো ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে কি বলা হয় পরিকল্পনা। এরপরে যেটা পরিকল্পনা যে আমি আরো একটু ভালোভাবে যদি বলো যে
ভবিষ্যৎ কোনো কাজ কখন করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে এবং কত সময়ের মধ্যে সম্পাদন করা হবে তা পূর্বে নির্ধারণ করে রাখাকেই পরিকল্পনা বলা হয়। কোনো কাজ শুরুর আগে আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে কি করা হবে এ সম্পর্কে যে আগাম চিন্তা ভাবনা করা হয়, তা ঠিক করা হয়, সেটাকেই বলা হয় কি পরিকল্পনা। কি করা হবে, ঠিক যেমন এটি যেমন ঠিক পরিকল্পনা, তেমনি কখন করা হবে, কোথায় করা হবে, কার দ্বারা করা হবে এবং কত সময়ে কাজটি করা হবে তাও পরিকল্পনার অন্তর্ভুক্ত। এখন এই পরিকল্পনার সংজ্ঞা থেকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি আমি তোমাদের সাথে। দ্বিতীয় পত্রের পরিকল্পনা এই অধ্যায়টি আলোচনা করছি। আমি আগেই বলছি, তোমরা খেয়াল করো নাই, এর আগে একটা ক্লাস আমি নিয়েছি, তখন আমি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি। তখন আমি ব্যবস্থাপনার মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে ব্যবস্থাপনার কাজ কি, ব্যবস্থাপনার স্তর কয়টি, তারপর হচ্ছে ব্যবস্থাপনার উপকরণগুলো। দেখো আমি তোমাদেরকে গত ক্লাসে তোমরা সবাই ছিলে মনে হয়, ব্যবস্থাপনার যেই সংজ্ঞা থেকে আমরা যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনার 6M বলে একটা কথা আছে, যেমন ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মার্কেট এবং মানি, এগুলা নিয়ে আলোচনা করেছিলাম এবং ব্যবস্থাপনার যে 3টি স্তর সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমি যে ব্যবস্থাপনার কাজ, সেই কাজের যে প্রথম ব্যবস্থাপনার যে কাজগুলো, আসলে এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল একটি অধ্যায় অধ্যায়। সেক্ষেত্রে ব্যবস্থাপনার প্রথম কাজ এবং মৌলিক কাজ এবং সকল কাজের ভিত্তি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি পরিকল্পনা। আজকে আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করছি। তাহলে এই পরিকল্পনার সংজ্ঞা থেকে যেই কিছু পরিকল্পনা, যখন আমরা বলি যে পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি। ব্যবস্থাপনা কার্য প্রক্রিয়ার পরিকল্পনা প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই পরিকল্পনাকে সকল কাজের ভিত্তি বলা হয়। এক্ষেত্রে পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে কি পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা, পরিকল্পনা একটি চিন্তা ও মননশীল প্রক্রিয়া, তারপর হচ্ছে ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান করা হয় পরিকল্পনা থেকে। তারপর দেখো পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা, পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা। এরপরে হচ্ছে যে উত্তম বিকল্প, বা সেক্ষেত্রে একটি উত্তম বা আদর্শ পরিকল্পনারও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন সুস্পষ্ট পরিকল্পনা, সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, পরিকল্পনাটি বাস্তবমুখী হতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে, সঠিক পথ নির্দেশনা থাকতে হবে। সঠিক পথ নির্দেশনা বলতে এখানে বাস্তবায়ন প্রক্রিয়ার শুরু থেকে যে শেষ পর্যন্ত যে আমাদের কি করণীয় বিষয় পরিকল্পনা থেকে যে নির্দেশনা পাওয়া সম্ভব, এটা আমাদের নিশ্চিত করতে হবে বা নিশ্চিত করাকে পরিকল্পনার সঠিক পথ নির্দেশনা বলে। আর এরপরে হচ্ছে যে সমন্বয় ও যোগসূত্র থাকতে হবে। বিভিন্ন পর্যায়ে যে গৃহীত পরিকল্পনা কে যে মূল লক্ষ্যের আলোকে এক সূত্রে কি করতে হবে, সংযুক্ত করার যে কাজ, সেই কাজটি হলো কি পরিকল্পনার সমন্বয় করা বা যোগসূত্র স্থাপন করা। এবং নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি যে বিষয়টি, নমনীয়তা থাকতে হবে, অর্থাৎ যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে কি করতে হবে, যাতে সঙ্গতি বিধান করে প্রতিষ্ঠানের সামর্থ্যকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের কাজ চালিয়ে নেওয়া যায় বা কন্টিনিউ রাখা যায়। সেটাই হচ্ছে কি পরিকল্পনার নমনীয়তা ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ কি পরিবর্তনশীলতা, অর্থাৎ যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বা পরিস্থিতি মোকাবেলা করে প্রতিষ্ঠানে কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই হচ্ছে আমাদের পরিকল্পনার যে সংজ্ঞা, সেটা আমরা তোমাদের বললাম এবং পরিকল্পনার মধ্যে কিছু যে পরিকল্পনার সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করলাম। এরপরে আসো যে আমাদের যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি পরিকল্পনা প্রণয়নের ধাপ বা বিভিন্ন পদক্ষেপগুলো। দেখো পরিকল্পনা প্রণয়নের যে ধাপ বা পদক্ষেপ: ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, তারপরে হচ্ছে বিকল্প স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন, সর্বোত্তম বিকল্প গ্রহণ এবং সহায়ক পরিকল্পনা প্রণয়ন। দেখো এখানে পরিকল্পনা প্রণয়নের যে ধাপ বা বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে, যেটা সেগুলা দেখো আমি
তোমাদের সাথে এর আগে আমাদের আরেকজন টিচার হচ্ছে তোমাদের এই যে ব্যবস্থাপনার যে নীতিগুলো, তোমরা আমাকে কমেন্টসে দেখাও যে নীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিনা, নাহলে আমি তোমাদেরকে নীতিগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের তোমাদের ব্যবস্থাপনার সংজ্ঞা, তারপরে ব্যবস্থাপনার উপকরণ, ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনার যে কাজগুলো, সেগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি এর আগে একটা ক্লাস নিয়েছি। আজকে যার জন্য নীতিগুলো আমাদের অন্য একজন টিচার আলোচনা করেছে, যার জন্য আমি ওটা ধরি নাই। আজকে আমি হচ্ছে তোমাদের যে ব্যবস্থাপনার যে কাজের যে প্রথম কাজটা পরিকল্পনা, সেই অধ্যায়টা আলোচনা করছি। তোমাদের সাথে আর কোন কোন টপিকস দ্বিতীয় পত্রে আলোচনা হয়েছে তোমরা একটু কমেন্টস করো। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় পরিকল্পনা। দ্বিতীয় অধ্যায়টা মনে হয় আমাদের একজন ম্যাডাম আলোচনা করেছে। দ্বিতীয় অধ্যায় আলোচনা হয় নাই তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আমি তৃতীয় অধ্যায়টা শুরু করেছি, এটা আমি আরো একটা ক্লাস নিব, এটা শেষ করে দেই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। আমি আজকে হচ্ছে তোমাদের সাথে একটু বলে নেই যে ব্যবস্থাপনা, আমি একটু আগেই বলেছি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে ব্যবস্থাপনার যে নীতিগুলো আছে, ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল, ব্যবস্থাপনার উন্নয়নের জন্য এবং ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, পর্যালোচনা, গবেষণা করে ব্যবস্থাপনার যে 14টি নীতি দিয়েছেন হেনরি ফেওল, যার কারণে তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। যে 14টি নীতি আমি আজকে তোমাদের একটু বলে নেই। নেক্সট ক্লাসে আমি নীতিগুলো আলোচনা করব। ব্যবস্থাপনার যে নীতিগুলো হেনরি ফেওল কর্তৃক দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের প্রথমটা হচ্ছে কার্য বিভাজনের নীতি, তারপরে হচ্ছে তোমাদের জোড়াময় শিকলের নীতি, আদর্শের ঐক্য নীতি, কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি, তারপর হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগের নীতি, তারপরে হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরি স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতাই বল নীতি। এই 14টি নীতি হেনরি ফেওল দিয়েছেন। এছাড়া আরো কিছু নীতি আলোচনা করা হয়, যেগুলো হচ্ছে নমনীয়তার নীতি, ভারসাম্যের নীতি, ব্যতিক্রমের নীতি। এই নীতিগুলো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে যেহেতু তৃতীয় অধ্যায় আলোচনা শুরু করেছি, এটা শেষ করে নেই। তাহলে তোমরা থাকো। তাহলে আমরা এখন আলোচনা করছি হচ্ছে পরিকল্পনার যে ধাপ বা পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ। প্রথম যে পদক্ষেপটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন। ভবিষ্যৎ মূল্যায়ন দেখো, ভবিষ্যৎ মূল্যায়ন এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মূল্যায়ন পরিকল্পনা যেহেতু ভবিষ্যৎমুখী, অতীত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আলোচনা পর্যালোচনা করে ভবিষ্যৎ সম্পর্কে কার্য নির্ধারণ করাই হচ্ছে কি পরিকল্পনা। তাই পরিকল্পনা প্রণয়নের প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্যায়ন। এক্ষেত্রে দেখো, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি, দুর্বলতা এবং যে বাহিরের যে সুযোগ সুবিধা, বাহ্যিক যে সুযোগ সুবিধা বা বাধা থাকে, এবং সেগুলো নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ অবস্থা কেমন হতে পারে তার আগাম যে মূল্যায়নকে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা, বাধা বিপত্তি চিন্তা করে ভবিষ্যতে কি অবস্থা হতে পারে ওই প্রতিষ্ঠানের, বা ভবিষ্যতে কেমন হবে তার যে আগাম মূল্যায়ন বা অগ্রিম যে চিন্তা ভাবনা বা মূল্যায়ন করা হয়, সেটাকেই বলা হবে কি ভবিষ্যৎ মূল্যায়ন। এরপরে হচ্ছে তোমাদের যেটা বলে, এক্ষেত্রে বাইরের যে বিভিন্ন পক্ষ থাকে, যেমন গ্রাহক, প্রতিযোগী, সরবরাহকারী, এসব পক্ষের যে প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়।
এবং করার প্রয়োজন পড়ে। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় যেমন আর্থিক সুযোগ সুবিধা, যন্ত্রপাতির মান, ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষতা, এই বিষয়গুলো অভ্যন্তরীণ, এই বিষয়গুলো কি করতে হবে, বিবেচনা করতে হবে এবং এগুলোর আলোকেই কি করতে হবে, ভবিষ্যৎ মূল্যায়নের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে। এই হচ্ছে পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ, ভবিষ্যৎ মূল্যায়নের পরে দেখো লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণ করা পরিকল্পনা গ্রহণের পূর্বে কোন ফল অর্জনের জন্য কি ফল অর্জন করা হবে বা কি ফল অর্জনের জন্য তা প্রণীত হবে তা পূর্বে নির্ধারণ করাকে বলা হবে কি, পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনা গ্রহণের পূর্বে কোন ফল অর্জনের জন্য তা প্রণীত হয় তা পূর্বে নির্ধারণ করাকেই বলা হবে পরিকল্পনার লক্ষ্য নির্ধারণ। বাস্তব অবস্থা এবং ভবিষ্যৎ সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা গ্রহণ করে তার আলোকে প্রতিষ্ঠানের কি করতে হয়, মৌলিক লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সে অনুযায়ী কি করতে হয়, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগ যে থাকে সেই বিভাগ এবং উপবিভাগের কি করতে হয়, লক্ষ্য এবং যে অধিলক্ষ্য থাকে সেগুলা নির্ধারণ পরিকল্পনার পরবর্তী একটি ধাপ বা গুরুত্বপূর্ণ একটি ধাপ। একটা মনে করো একটা প্রতিষ্ঠান তাদের কি করে, উৎপাদন বিগত বছরের তুলনায় যদি মনে করো 10% বৃদ্ধি করতে চায়, সেক্ষেত্রে যে বৃদ্ধি করার যে সিদ্ধান্ত, তবে সেই আলোকেই তারা কি করবে, বিভিন্ন বিভাগের কি করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। এই সকল লক্ষ্য অবশ্যই সুস্পষ্ট এবং সমন্বিত হতে হবে। এরপরে আসো বিকল্প স্থিরকরণ। বিকল্প স্থিরকরণ পরিকল্পনা প্রণয়নের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বা পদক্ষেপ, অর্থাৎ অনুমিত অবস্থার মধ্যে দিয়ে অনুমিত যে অবস্থার মধ্যে দিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে, এই জন্য বিভিন্ন বিকল্প কার্যপদ্ধতি দাঁড় করানোর কাজকে কি বলা হবে, পরিকল্পনার বিকল্প স্থিরকরণ। অর্থাৎ যেমন ধরো যে ভবিষ্যতে যদি কোনো বিশেষ দ্রব্যের চাহিদা ব্যাপকভাবে বাড়বে বলে মনে করা হয়, সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে এখন এই বর্ধিত বাজারে কিভাবে একটা প্রতিষ্ঠান কোনো দ্রব্যের চাহিদা ব্যাপকভাবে বাড়ে, সেক্ষেত্রে এই বর্ধিত দ্রব্যের চাহিদা কিভাবে প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠান কিভাবে ওই প্রতিষ্ঠান নিজেদের বিক্রয় বাড়াবে, এই জন্য তাদের বিভিন্ন বিকল্প কি থাকে, চিন্তা থাকে, যেমন মূল্য কমানো, বিজ্ঞাপন বাড়ানো, পণ্যের মান উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে যে কোনো এক বা একাধিক বিষয় তারা কি করতে পারে, বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে বিকল্পের সংখ্যা বেশি হলে তার মধ্যে থেকে একেবারে দুর্বল বিকল্পটা যেটা, সেটা বাদ দিয়ে শক্তিশালী বিকল্প সমূহ নির্দিষ্ট করা হয়ে থাকে। তাহলে এই বিকল্প স্থিরকরণ কি, বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা থাকে প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে, মনে করো যে কোনো পণ্যের চাহিদা বাড়বে বলে যদি মনে করে ভবিষ্যতে, সেক্ষেত্রে তারা যেমন যে বিকল্পগুলো থাকে, পণ্যের মূল্য কমাতে পারে অথবা বিজ্ঞাপন বাড়াতে পারে, পণ্যের মান উন্নয়ন করতে পারে। তাহলে এই বিকল্পগুলো থেকে যে কোনো একটি তারা নিতে পারে। এরপরে হচ্ছে আরেকটি পদক্ষেপ, পরিকল্পনা প্রণয়নের বিকল্প সমূহ মূল্যায়ন। এখন যে বিকল্প সমূহ রয়েছে দাঁড় করানো, প্রতিটা বিকল্প তার সুবিধা অসুবিধার আলোকে কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে বিকল্পগুলো দেখা হয়েছে সেগুলা ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো বা কোনটা খারাপ, সেগুলা কতটা কোনটা বা কোনটি গ্রহণযোগ্য তা বিবেচনা করে কাজ করার আগে কি করতে হবে, এগুলাকে মূল্যায়ন করে, সেই কাজকে বলা হবে কি, মূল্যায়ন। বিবেচনা করার কাজ যেটা, সেটাকে বলা হবে কি, বিকল্প সমূহ মূল্যায়ন। এক্ষেত্রে বিকল্প সমূহ অনুমিত অবস্থা ও লক্ষ্যের আলোকে কি করতে হবে, লক্ষ্যের আলোকে যে লক্ষ্য নির্ধারণ করা হয় সেই লক্ষ্যের আলোকেই বিবেচনা করতে হবে। সাধারণ বিচারে কোনো বিকল্প যদি বেশি ভালো মনে হয়, সর্বোত্তম মনে হলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় বিবেচনা রেখে ওই বিকল্প গ্রহণযোগ্য কিন্তু অনেক সময় নাও হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনের প্রতিষ্ঠানকে কি করতে হয়,
বিকল্প একটি প্রজেক্ট হিসেবে বিবেচনা করে তাতে কি করতে হয়, অন্যান্য যে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো সেগুলা বিবেচনা করতে হয়। এরপরে আসো হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। গ্রহণ সর্বোত্তম বিকল্প গ্রহণ হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়নের পর, যে সকল বিকল্প সমূহ আমরা এতক্ষণ দেখেছি, বিকল্প সমূহ মূল্যায়নের পর প্রতিষ্ঠানের যে বাস্তবতার আলোকে কার্যকর, যেটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য, সেই কার্যকর বিকল্পটি খুঁজে বের করাকে বলা হবে কি সর্বোত্তম বিকল্প গ্রহণ। যেমন মনে করো ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কিন্তু অনেক পথ আছে, একাধিক বিকল্প পথ রয়েছে। এক্ষেত্রে এখন কোনো ব্যক্তি কোন পথে যাবে তা সে সে তার প্রয়োজন এবং সময় বাস্তব যে অবস্থার আলোকে সে নির্ধারণ করবে। সেক্ষেত্রে সে কি করবে, বিজ্ঞাপন না বাড়িয়ে মধ্যস্থ ব্যবসায়ীদের, অনেক ক্ষেত্রে কি করা হয়, বিজ্ঞাপন বা বিক্রয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন না বাড়িয়ে কি করা হয়, মধ্যস্থ ব্যবসায়ীদের যে কমিশনের পরিমাণ বৃদ্ধির যে বিষয়টি, সেটি লাভজনকভাবে বিবেচিত হতে পারে অনেক প্রতিষ্ঠানের কাছে। সেক্ষেত্রে আমাদের বাছাইকৃত যে বিকল্পগুলো থাকে কার্যকরী মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় এবং তাকে পূর্ণাঙ্গ পরিকল্পনা হিসেবে কি করতে হবে, রূপায়িত করতে হবে। এরপরে আসো পরিকল্পনা প্রণয়নের আরেকটি সর্বশেষ যে পদক্ষেপ বা ধাপ, সেটা হচ্ছে কি সহায়ক পরিকল্পনা প্রণয়ন। মৌলিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো সহায়ক বা সহযোগী ভিন্ন পরিকল্পনা নেওয়া হলে কি করা হয়, তাকে বলা হয় সহায়ক পরিকল্পনা। মৌলিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো সহায়ক বা সহযোগী ভিন্ন পরিকল্পনা যখন নেওয়া হয় তাকে বলা হবে কি সহায়ক পরিকল্পনা। মূল পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনে অনেক সময় আমাদেরকে কি করতে হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন সহায়ক পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন পড়ে। যেমন মনে করে একটি কোম্পানি যদি কয়েকটা নতুন পণ্য বাজারে ক্রয়ের পরিকল্পনা নেয়, সেক্ষেত্রে যেই পণ্যটি বা তাদের বাজারে বিশেষ চাহিদা থাকে এবং ক্রেতা ভোক্তারা পছন্দ করে, সেক্ষেত্রে তারা সেটি বাজারে কি করবে, বাজারজাত করবে। তাহলে সেটাই হচ্ছে কি সহায়ক পরিকল্পনা। এরপরে এটা হচ্ছে আমাদের পরিকল্পনা প্রণয়নের যে ধাপ বা পদক্ষেপগুলো আমরা তখন আলোচনা করেছি। দেখো, ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্প স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন, সর্বোত্তম বিকল্প গ্রহণ। এরপরে হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এরপরে আসা আমরা যে নেক্সট কোশ্চেনটা আলোচনা করব, সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনার প্রকারভেদ বা পরিকল্পনার যে শ্রেণী বিভাগ যেটা, সেটাকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করতে পারি। প্রকৃতিগত শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগ, এরপরে হচ্ছে সংগঠনের কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। এখানে পরিকল্পনা যেহেতু ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র, এর ব্যাপ্তি বা আওতা কিন্তু প্রতিষ্ঠানের সকল স্তর পর্যন্ত পরিব্যাপ্ত। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বা গৃহীত হয়। সেক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যা এখন আমরা আলোচনা করব। দেখো, প্রকৃতিগত যে শ্রেণী বিভাগটা, প্রকৃতিগত শ্রেণী বিভাগ, প্রকৃতিগতভাবে পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। এখন পরিকল্পনাকে তার প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে বা আলোকে এই 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লক্ষ্য, এরপর হচ্ছে স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। এখন আসো যে লক্ষ্য কি। লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকেই বলা হবে কি লক্ষ্য। এরূপ অভিপ্রেত ফল বা লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে কি করতে হয়, সকল উপাদান এবং যে কর্ম প্রচেষ্টা থাকে সেগুলাকে কাজে লাগানো হয়।
কোনো প্রতিষ্ঠান যদি মনে করো 20% উৎপাদন গত বছরের তুলনায় বৃদ্ধির পরিকল্পনা করা হয়, সেটাও কিন্তু এরূপ লক্ষ্যের একটি উদাহরণ। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিধি এবং প্রকৃতি অনুযায়ী লক্ষ্যকে কি করতে হবে, উদ্দেশ্য, সময় এবং বাজেট, কোটা, টার্গেট ইত্যাদি নামে অভিহিত করে থাকে, যা পরিকল্পনার লক্ষ্য শিরোনাম লক্ষ্য হিসেবে অভিহিত হয়। এটা হচ্ছে কি পরিকল্পনার যে প্রকৃতিগত শ্রেণীবিভাগ, সেটার একটি প্রকারভেদ লক্ষ্য। এরপরে আসো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটা কি? স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গ্রহণ করার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত ওই পরিকল্পনাটি বারবার বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে। আমি আবারও বলছি, খেয়াল করো। স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে। এরপরে আসো যেটা এই ধরনের পরিকল্পনা একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবেলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণীত হয় এবং বারে বারে তা কি ওই প্রতিষ্ঠানে এই পরিকল্পনাটাই ব্যবহৃত হয়। সেটাই হচ্ছে কি স্থায়ী পরিকল্পনা। এরপরে আসো যেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনাটা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়, সেটাকে বলা হবে কি একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি একার্থক পরিকল্পনা। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা কি হয়, যে সকল প্রতিষ্ঠানে বা কার্যক্ষেত্রে অবস্থা কি দ্রুত পরিবর্তনশীল বা দ্রুত মানে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, ঘন ঘন পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা বা একার্থক পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রতিষ্ঠানে কিছু যন্ত্রপাতি যদি মনে করো দীর্ঘদিন মেরামত না করার কারণে নষ্ট হওয়ার যথেষ্ট কি হয় শ্রমঘণ্টার অপচয় হয়, এই ক্ষেত্রে এরূপ অপচয় একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য কি করতে হয়, বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচি গ্রহণও কিন্তু একটা কি একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে এই একার্থক পরিকল্পনাটাকে আবার তোমাদের দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কর্মসূচি আর একটা হচ্ছে কি প্রকল্প। একটা হচ্ছে কর্মসূচি আর একটা হচ্ছে প্রকল্প। আবার স্থায়ী পরিকল্পনা যেটা, সেটাকে চারটা সাংগঠনিক যে পরিকল্পনা, সেটাকে চারটা ভাগে ভাগ করা যায়। আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে নীতি, প্রক্রিয়া, পদ্ধতি এবং কৌশল। স্থায়ী পরিকল্পনাটা আবার এই চার ভাগে বিভক্ত হতে পারে, যে নীতি, পরিকল্পনা, পদ্ধতি, কৌশল। আর একার্থক পরিকল্পনাটাকে দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি কর্মসূচি ও প্রকল্প। কর্মসূচি ও প্রকল্প। এরপরে আসো যে মেয়াদ ভিত্তিক যে পরিকল্পনার প্রকারভেদটা, মেয়াদ ভিত্তিক প্রকারভেদ দেখো প্রকারভেদে সেটা হচ্ছে সময়ের ভিত্তিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদের ভিত্তিতে যে পরিকল্পনা গৃহীত হয়, সেটাকে বলা হবে কি মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। এই মেয়াদ ভিত্তিক পরিকল্পনাগুলোকে বলা হবে কি স্বল্পমেয়াদী। মেয়াদ ভিত্তিক পরিকল্পনাটা আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, আরেকটা হচ্ছে কি মধ্যমেয়াদী পরিকল্পনা, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন আসো যে স্বল্পমেয়াদী পরিকল্পনাটা কি। স্বল্পমেয়াদী পরিকল্পনা হচ্ছে সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় বা গ্রহণ করা হয়, সেটাকে বলা হবে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যে বিভাগীয় বা উপবিভাগীয় পর্যায়ে যে সকল পরিকল্পনা গৃহীত হয়, তা কিন্তু স্বল্পমেয়াদী পরিকল্পনার উদাহরণ। অর্থাৎ যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ বা উপবিভাগ থাকে, এই বিভাগ বা উপবিভাগে যে সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়, সেগুলো হচ্ছে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা। তাহলে 1 বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয়, সেটা হচ্ছে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা। এরপরে আসো মধ্যম মেয়াদী পরিকল্পনা। 1 বছরের অধিক, সর্বোচ্চ 5 বছরের সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত বা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে কি
মধ্যম মেয়াদী পরিকল্পনা। ব্যবসা প্রতিষ্ঠানের যেমন কর্পোরেট লেভেলে বা রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের মধ্যমেয়াদী পরিকল্পনা গৃহীত হতে দেখা যায়। যেমন তোমাদের সরকারের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটাও কিন্তু একটি উদাহরণ মধ্যমেয়াদী পরিকল্পনার। এরপরে আসো দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 5 বছরের অধিক যে কোনো সময়ের জন্য 5 বছরের অধিক যে কোনো সময়ের জন্য এ ধরনের পরিকল্পনা গৃহীত হয়। 5 বছরের অধিক ব্যবসা প্রতিষ্ঠানে যে কৌশল নির্দিষ্ট করা হয় তা এ ধরনের পরিকল্পনার কৌশল বা স্ট্র্যাটেজি যেটা নির্দিষ্ট করা হয়, সেটাও কিন্তু এ ধরনের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি উদাহরণ। তাহলে বাংলাদেশ সরকারের যেমন ভিশন 2021 দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি উদাহরণ। তাহলে মেয়াদ ভিত্তিক যে পরিকল্পনা সেটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা, আরেকটা মধ্যম মেয়াদী পরিকল্পনা, তৃতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরপরে আসো পরিকল্পনার প্রকারভেদের আরেকটি সংগঠনের কাঠামো ভিত্তিক যে শ্রেণী বিভাগটা, সংগঠনের কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে সংগঠন কাঠামোর কোন পর্যায়ে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হবে নেওয়া হচ্ছে, তা অনুসারে পরিকল্পনাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কৌশলমূলক পরিকল্পনা, আর একটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলা হবে কি স্ট্র্যাটেজিক পরিকল্পনা বা কৌশলমূলক পরিকল্পনা। স্বাভাবিকভাবে এরূপ পরিকল্পনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে নির্বাহীদের কর্তৃক কিন্তু দীর্ঘ চিন্তা ভাবনা সহযোগে প্রণীত হয়, সেটা হচ্ছে কি কৌশলমূলক পরিকল্পনা। অর্থাৎ এরূপ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি করা হয়, সংগঠনের নিচের স্তরে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রয়োজন হয় এবং এক্ষেত্রে প্রতিযোগিতায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যে প্রতিযোগিতা থাকে, ওই প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান মনে করো 5 বছরের মধ্যে পণ্য সারিতে যদি নতুন 10টি পণ্যের আইটেম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, সেটাকে বলা হবে কিন্তু কি স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনা। এরপরে আসো কার্যভিত্তিক যে পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনাটা কি, প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক যে পরিকল্পনা, স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনা প্রণয়ন করা হলে তাকে আমরা কি বলি, বিভাগীয় পরিকল্পনা বলে। সেক্ষেত্রে কার্যভিত্তিক একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ে স্বল্প সময়ের জন্য বাস্তবায়নমূলক যে পরিকল্পনা প্রণয়ন করা হবে সেটাকে বলা হয় কি কার্যভিত্তিক পরিকল্পনা। এখন এই কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। তাহলে কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ে স্বল্প সময়ের জন্য বাস্তবায়নমূলক যে পরিকল্পনা প্রণয়ন করা হবে সেটাকে বলা হবে কি কার্যভিত্তিক পরিকল্পনা। তাহলে এই কার্যভিত্তিক পরিকল্পনাটা আবার 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আরেকটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, তৃতীয়টা হচ্ছে কি সামগ্রিক পরিকল্পনা। এখন আসো যে বিভাগীয় পরিকল্পনাটা কি। বিভাগীয় পরিকল্পনা হচ্ছে একটি প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য যখন পরিকল্পনা আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হবে কি বিভাগীয় পরিকল্পনা। এক্ষেত্রে কার্যভিত্তিক যখন বিভাগ খোলা হয় সেক্ষেত্রে উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ ইত্যাদি বিভাগের জন্য যখন আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করা হয় সেই পরিকল্পনাকে বলা হবে কি বিভাগীয় পরিকল্পনা। এরূপ বিভাগের অধীনে কি থাকে, উপবিভাগ থাকে এবং ওই বিভাগের জন্য কি আলাদা কর্মকেন্দ্রের যে পরিকল্পনা সেটা কিন্তু বিভাগীয় পরিকল্পনার অন্তর্ভুক্ত। এরপরে আসো যে আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনাটা কি, যে সকল প্রতিষ্ঠানের কার্য বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে বা বিভক্ত থাকে সেক্ষেত্রে আঞ্চলিকভাবে যে পরিকল্পনা গ্রহণ করা হয়। বহুজাতিক যে কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল যে কোম্পানি সমূহ থাকে, তাদের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য যে আলাদা আলাদা পরিকল্পনা নেয় বা নিলে সেই পরিকল্পনাকে বলা হবে কি আঞ্চলিক পরিকল্পনা। একটা প্রতিষ্ঠানে যেমন বিক্রয় বিভাগ বিভিন্ন অঞ্চলের থাকে,
সেগুলো হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা। এরপরে আসো মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা, যেটা সেটা কি দেখো। সামগ্রিক পরিকল্পনা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হবে সেটাকে বলা হবে কি সামগ্রিক পরিকল্পনা বা মাস্টার পরিকল্পনা। কোন অধ্যায় পড়াচ্ছি? তৃতীয় অধ্যায়। আমি এতক্ষণ প্রথম থেকেই বলছি, তোমাদের প্রথম অধ্যায়টা আমি এর আগে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়টা আমাদের একজন টিচার আলোচনা করেছে মেবি। যদি না করে তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিকল্পনা। তৃতীয় অধ্যায় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। তাহলে মাস্টার বা সামগ্রিক যে পরিকল্পনা কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হবে সামগ্রিক পরিকল্পনা। যেমন বাজেট প্রণয়নের ক্ষেত্রে যেমন বিভিন্ন বিভাগীয় বাজেটের সমন্বয়ে মাস্টার বাজেট বা সামগ্রিক বাজেট তৈরি করা হয়, এরূপ সামগ্রিক পরিকল্পনার একটি উদাহরণ। তাহলে আজকে হচ্ছে আমাদের যে যেমন তোমাদের সাথে যে টপিকস গুলো আমি আলোচনা করেছি এতক্ষণ, পরিকল্পনা। জুম অ্যাপে ক্লাস নিয়ে তো অনেক তোমাদের সাথে অনেকের মতবিরোধ আছে। অনেকে হচ্ছে যে জুম অ্যাপে ক্লাস করতে চায় না, সেক্ষেত্রে তাদের নেটের অনেক অনেকে নেট নিতে পারে না, অনেকের নেট নেই, অনেকে কি বিভিন্ন কারণে জুম অ্যাপে অ্যাটেন্ড করতে হতে পারে না, যার কারণে আমরা হচ্ছে জুম অ্যাপে ক্লাস নেই না। আমাদের কলেজ থেকে যেটা বলা হচ্ছে যে ফেসবুক লাইভে, কলেজের ফেসবুক লাইভে ক্লাস নিতে হয়, লাইভে, যার জন্য আমরা কলেজের পেজে লাইভ ক্লাস নিচ্ছি। যাই হোক, আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো ছিল, টপিক গুলো ছিল, সেগুলো দেখো। পরিকল্পনা সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদের পরিকল্পনা প্রণয়নের যে ধাপগুলো সেগুলো আলোচনা করেছি। এরপর হচ্ছে পরিকল্পনার যে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি আমরা। যাই হোক, আজকে আমাদের আলোচনা এইটুকুই। আমি তোমাদেরকে আবারও বলছি যে যদি আমাদের দ্বিতীয় অধ্যায়টা আলোচনা না হয়, নেক্সট ক্লাসে আমি বা আমাদের অন্য কোনো টিচার নেয়, নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায়টা আলোচনা হবে। আর যদি দ্বিতীয় অধ্যায় আলোচনা হয়ে যায়, সেক্ষেত্রে এই পরিকল্পনার আরো কিছু টপিকস নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমাদের এখানে তোমাদের প্রথম পত্রে তোমাদের কয়টা অধ্যায় আলোচনা হয়েছে, এরপরে আরো কিছু অধ্যায় আলোচনা হবে। আমাদের এক একজন টিচার এক একদিন ক্লাস নিবে। যাই হোক, যেগুলা তোমাদের আলোচনা হবে না বা বাকি থাকবে সেগুলা তোমরা নিজেরা কমেন্ট বক্সে উল্লেখ করবা, তাহলে আমরা সেগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।